আজ সুভাষের জন্মদিন, তাই ওর কথাই আজ সকাল থেকে খালি বারবার মনে পড়ছে। সুভাষ সেই যে গেল, আর এলো না। ও যে নেই এ কথা ভাবা এখনো আমার পক্ষে ভয়ানক কষ্টের। কিন্তু ও যে আছেই এ কথাই বা আর কি করে জোর দিয়ে বলি। শুধু আমি তো নয়, দেশের কোটি কোটি মানুষই তো ওর কথা ভেবে এখনো দিশেহারা। কেমন খ্যাপাটে ছিল ও! শোনো, আমার উপর ওর যত জেদ, যত আবদার, যত অভিমান, বলা নেই কওয়া নেই। সারাদিন কোথায় কোথায় ঘুরে ফিরত। রাত 11টার পর দুম করে এসে হাজির আমার কাছে। এসেই হুকুম, শিগগির খেতে দিন, ভীষণ খিদে পেয়েছে। আমি বলি, ও মা, সে কি কথা! খাওয়া দাওয়া কখন শেষ, কাজের লোকেরা সব পাট চুকিয়ে বিশ্রাম নিতে চলে গেছে, এখন আমি তোমার জন্য রান্না করতে বসি আর কি। বাবু কি আর সে কথা শোনেন? আবদার ধরে বসেছেন। কেন, ভাতে ভাত খাবো। তবু বোঝাই, ওরে লক্ষ্মী ছাড়া, ওদিকে যে তোমার মা না খেয়ে দিয়ে খাবার নিয়ে পথ চেয়ে বসে আছে। কিন্তু বৃথা অনুরোধ। শেষ পর্যন্ত ওই রাত্রে যা হোক দুটো সিদ্ধ করে, আমাদের পূর্ব বাংলায় যাকে বলে ভাতে ভাত রেঁধে, পেট ঠান্ডা না করে দেওয়া পর্যন্ত আমার রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না। তাই বুঝি ওর মা আমাকে প্রায় বলতেন, আমি ওর জন্ম দিয়েছি মাত্র, কিন্তু ওর আসল মা তো আপনি। এমনিতে সংকল্পে কঠোর হলেও মনের ভিতর ওর যে কি আশ্চর্য কোমলতা ছিল, তা হয়তো তোমরা অনেকেই জানো না। ও যখনই যেখানে যেত, ওর পিছনে গোয়েন্দা লেগে থাকতো। একদিন রাত্রে ও আমার বাড়িতে এসেছে। এসেই যেমন অভ্যেস, খাটের উপর টান টান হয়ে শুয়ে পড়া, একটু বিশ্রাম। সেই অবকাশে বোধহয় নতুন কিছু চিন্তার মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া। সেদিন লক্ষ্য করলাম, বাড়ির বিপরীত দিকের ফুটপাথে একজন ঠিক ঘোরাঘুরি করতে লেগে গেছে। আমি সুভাষকে কিছুতেই বাড়ি পাঠাতে পারছি না। বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। শেষে বলি, হ্যাঁ সুভাষ, তুমি তো দিব্যি এখানে পড়ে রইলে, আর ওই বেচারা যে তোমার জন্য বৃষ্টির মধ্যে রাস্তায় ঠায় দাঁড়িয়ে, ও তো নড়তেও পারছে না ডিউটি ফেলে। সুভাষ মজা পেয়ে উঠে বলল, ভিজুক বেটা দাঁড়িয়ে, যেমন পিছনে লেগেছে। আমি বলি, তা ওর কি দোষ বলো? বেচারার চাকরি বাঁচাতেই না এই কষ্ট। কিন্তু ওর তো বাড়িতে স্ত্রী কিংবা মা আছে, ছেলে মেয়ে কিংবা ভাই বোন আছে। ভেবে দেখো তো, ওর জন্য তাদেরও কত ভাবনা হচ্ছে। এটুকু বলতেই দেখি সুভাষের চোখ সজল, কোনো মতে নিজেকে সামলাবার চেষ্টা করছে। চোখাচোখি হতে হয়তোবা একটু লজ্জিতও হলো। আমি ওর অবস্থা বুঝতে পারছিলাম। অন্যের কষ্ট ও যে কিছুতেই সহ্য করতে পারত না। এমনকি কানে তেমন কিছু শোনা মাত্র ওর মন যেন ব্যথায় গলে পড়ত। সেই সুভাষ। তখন অসহযোগ আন্দোলন চলছে। ঠিক করলাম আমরাও ঝাঁপিয়ে পড়ব সে আন্দোলনে। সুভাষ তো কিছুতেই রাজি হবে না, অথচ সে তখন বিপিসিসির প্রেসিডেন্ট। তার অনুমতি না নিয়ে আমাদের যাওয়াও চলে না। সে বলে, আগে আমরা যাই, তারপর তো মেয়েরা। এখনও আপনাদের যাওয়ার সময় হয়নি। তাকে বোঝাতে চেষ্টা করি, কিন্তু সে কি বোঝে? অনেক করে বুঝিয়ে শেষে রাজি করলাম। 6ই মে আমরা আন্দোলনে যোগ দিলাম। ওর সম্মতি তো আগেই পেয়েছি। আমি, আমার ননদ উর্মিলা দেবী আর সুনীতি মিত্র, 3 জনই গ্রেপ্তার হলাম। আমাদের নিয়ে যাওয়া হলো বটতলা থানায়। এদিকে আমাদের গ্রেপ্তারের খবর পেয়ে প্রায় 5,000 লোক বটতলা থানা ঘেরাও করে ফেলেছে। দারুণ উত্তেজনা।
সেই জনতাকে কোনো শক্তি দিয়েই রোখা যাচ্ছে না। পুলিশ অফিসারকে বললাম আমার বাড়ির গাড়ি আনার ব্যবস্থা করে দিতে। সেই গাড়িতেই আমি জেলে যাব, নইলে ওদের গাড়িতে আমাদের নিয়ে যাওয়ার ধাক্কা ওরা সামলাতে পারবে না। আমরা লালবাজারে এলে একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার জানালেন, আমরা যদি লিখিতভাবে শপথ করি আন্দোলনে আর যোগ দেব না, তবেই আমাদের ছেড়ে দেওয়া হবে। মজার কথা শোনো, শপথই বা যদি করব তবে গ্রেপ্তার হলাম কেন? কর্তৃপক্ষ পড়লেন মহাবিপদে। একদিকে স্বাধীনতাকামী ক্ষুব্ধ দেশবাসী, আর একদিকে আইন। যা হোক, আমাদের জেলে পাঠানোই সাব্যস্ত হলো। গেলাম জেলে। ওমা, রাত 2টোয় হাঁকাহাঁকি। কি ব্যাপার? মুক্তির আদেশ চলে এসেছে, যেতে হবে। জেলের অধ্যক্ষকে বললাম রাতটা কাটুক, কাল সকালেই না হয় যাব। কিন্তু না, গভর্নরের আদেশ অবিলম্বে মুক্তির। রাত 2টোয় অগত্যা বাড়ি। আমাদের দেখে উনি তো অবাক, সেই সঙ্গে মহা ক্ষুণ্ণও হলেন। তিনি বললেন, ফিরে এলে? আমি বললাম, কি করব, ছেড়ে দিলে যে। রাত 2টোয় সুভাষও কোথা থেকে খবর পেয়ে এসে হাজির হয়েছে। মুখ তার তখনও কালো, সে মুখে কালবৈশাখীর গভীর অন্ধকার। বুঝলাম সুভাষ তখনও শান্ত হয়নি। হেসে বললাম, কি এবার হয়েছে? ফিরে তো এলাম, আর কেন? কালবৈশাখীর মেঘ সরে গেল, শুরু হলো বর্ষণ। সুভাষের সে কি কান্না! কি ভালোই যে বাঁচত আমাকে। সুভাষ কিন্তু খুব ভালো রান্না করতে পারত, তা জানো? ওর জন্য দিনের খাবার আমি তৈরি করে নিয়ে যেতাম, রাতে ওর রান্না জেলের মধ্যে সুভাষ তৈরি করে দিত। আর আমার কাজ কি শুধু রোজ সকালে খাবার বয়ে নিয়ে যাওয়া? রোজই সুভাষের ফর্দ থাকতো, বাজার থেকে এটা আনা চাই, ওটা আনা চাই। আর তার চাই বললেই তো সে এক প্রচণ্ড দাবি হয়ে দাঁড়ানো। অবশ্য মায়ের মতো বলে ছেলের আবদার ছিল যেমন, তেমনি বন্ধুর মতো তার মনের গোপন কথাও আমার কাছেই বলা চাই। ওর দুর্বলতা কোথায়, কতটুকু, তাও আমার কাছে গোপন করতে পারত না। এই জন্য কত সময় কত যে আমরা হাসি ঠাট্টা করেছি, আজ সেসব দিনগুলো কোথায় হারিয়ে গেছে।